গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা.বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 7:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে গুছিয়ে ভ্যানে করে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের যশোর রোড পর্যন্ত এসে তারপর অটোতে উঠে কিন্তু আমরা সোজা হাবড়ায় যাব। হাবড়া থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব আজকে দক্ষিণেশ্বর মন্দিরে। তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি। আজকে যে ব্লগটি দেখছো এই ব্লগটি কিন্তু অনেক আগের ব্লগ। এই ব্লগটি হচ্ছে সেপ্টেম্বর মাসের ব্লগ। সেই সময় কিন্তু এডিট করা হয়ে গেছিল, শুধু ভয়েস দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তারপরে ভেবেছিলাম যে অনেক দেরি হয়ে গেল, ব্লগটি আর শেয়ার করব না, কিন্তু ব্লগটি এত সুন্দর এডিট করা হয়েছে, তোমরা দেখলেই ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি বুঝতে পারবে। আর এই ব্লগের মধ্যে অনেক কিছু দেখার আছে, ওই জন্য আমি ব্লগটি কিন্তু পুরনো হলেও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কি করব বলো বন্ধুরা, এরকমই হয় আমার সাথে। অনেক ব্লগ এমন হয়েছে এডিট করার অভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সময়ের অভাবের জন্য। আবার অনেক সময় এমনও হয়েছে এডিট করতে পেরেছি, শুধু ভয়েস দেওয়ার জন্য আমি শেয়ার করতে পারিনি। আমরা সেপ্টেম্বর মাসের দিকে দক্ষিণেশ্বরে গেছিলাম, তার পরপরই কিন্তু মিষ্টির পরীক্ষা শুরু হয়ে গেছিল এবং মিষ্টিকে নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই জন্য এডিট করতেও যেমন দেরি হয়ে গেছিল, তেমনি ভয়েস দিতেও দেরি হয়ে গেছিল। ওই জন্য ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার যারা পুরনো বন্ধু তারা তো জানো, আমার ভয়েস দিতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। মিষ্টির যথারীতি শোনার সমস্যা, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেই, আর যারা আমার নতুন বন্ধু তারা আজকে জেনে নাও। সেই জন্য মিষ্টিকে আমাকে খুব ভালোভাবে পড়াতে হয়, আর 5টা বাচ্চার মতন নর্মালভাবে পড়ালে হয় না। কারণ ওকে যদি আমি সেইভাবে না পড়াই তাহলে ও কিছুই পারবে না। ওই জন্য ওর পেছনে আমাকে আলাদাভাবে খুব খাটতে হয়। আসলে কি বলতো, সব মারাই চায় যে আমার সন্তানটা ভালো রেজাল্ট করুক এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হোক বা 10-এর মধ্যে থাকুক, না থাকুক অন্তত ভালো একটু রেজাল্ট করুক। কিন্তু আমি এত কিছু চাওয়ার মতন পরিস্থিতি না বলে আমি অত কিছু চাই না যে আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, কিন্তু আমার মেয়ে অন্তত ভালো রেজাল্ট করুক, এইটুকু আমি চাই। আজকের ব্লগে অনেক অজানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা না দেখলে কিন্তু জানতে পারবে না। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা দমদমে চলে এসেছি। আর দমদমে এসে আমরা এই দেখো দাঁড়িয়ে আছি, আমার বাবা মা ওদিক থেকে আসছে। বাবা মা আসলে আমরা একসঙ্গে মেট্রো স্টেশনের দিকে যাব। তোমরা আগের একটি ব্লগে দেখেছিলে আমরা যখন নৈহাটি বড়মার মন্দিরে গেছিলাম তখন কিন্তু আমার মা আমাদের সাথে যেতে পারেনি, কারণ মায়ের কিন্তু ছুটি ছিল না। কিন্তু আজকে কিন্তু মা আমাদের সাথে যাচ্ছে, ওই জন্য আমার ভীষণ ভালো লাগছে। মিষ্টির তো আনন্দ হচ্ছেই, আর এদিকে আমার বাবা কিন্তু নৈহাটি মন্দিরে যখন গেছিল বড়মার মন্দিরে তখন কিন্তু বাবা মুড অফ ছিল, কিন্তু বাবা আজকে প্রচণ্ড খুশি। ফোনে কথা বলে বুঝলাম, আর সামনে দেখলে তো আরও বেশি বুঝতে পারবো। আমরা অনেকক্ষণ প্ল্যাটফর্মের ওখানে দাঁড়িয়েছিলাম, যথারীতি বাবার আর মার আসতে দেরি হচ্ছিল বলে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে নেমে মেট্রো টিকিট কাউন্টারের ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম টিকিট কেটে। আমাদের প্রথম থেকে কথা ছিল যে আমরা ট্রেনে করে দক্ষিণেশ্বর যাব, যথারীতি আমার জন্য চেঞ্জ করতে হলো। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন থেকে অনেক দিনই আমার শাশুড়িমা বলেছে উনি কখনো মেট্রো স্টেশন মেট্রোতে ওঠেনি, কখনো উনি দেখেনি। এবার যথারীতি আমার মনে মনে ছিল কোনো না কোনো এক সময় আমি ওনাকে দেখাবো এবং মেট্রো রেলে চড়াবো। সেই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইলাম না। ওই জন্য আমি মিষ্টির বাবাকে রাজি করালাম। মিষ্টির বাবার একদমই ইচ্ছা না, ও খুব রেগে গেছিল, বলছে আরও এক্সট্রা খরচ বাড়াচ্ছ, এমনি তো স্বাভাবিক, বাইরে গেলে তো প্রচুর খরচ হয় তাই না, এবার আরও যথারীতি আমার জন্য এটা করতে হচ্ছে ওর। যাই হোক, আমি তখন ওকে বললাম যে দেখো মা তো কখনো দেখেনি, সুযোগ যখন পেয়েছি চলো মাকে একটু দেখিয়েই দিই। কি বলো তো বন্ধুরা, আমার নিজের মানুষ বলো আর আদার্স কোনো মানুষ বলো, কেউ যদি কখনো কারোর মনের ইচ্ছের কথা আমাকে বলে না, আমি যথাসাধ্য চেষ্টা করি তার এই ইচ্ছেটা পূরণ করার। কিন্তু আমার ইচ্ছেগুলো কিন্তু আমার খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষরা ছাড়া কেউ কিন্তু আমার কথা ভাবে না, কিন্তু আমি কিন্তু সবার কথা ভাবি। তোমরা হয়তো বলবে যে নিজের প্রশংসা নিজেই করছে, আসলে কি বলো তো, কিছু কিছু সময় না নিজের ভালোগুলো বলতে ইচ্ছে করে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাবা মা আসলো, আর আসার পরপরই তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টি ছুটে গিয়ে দিদানের কোলে উঠে পড়েছিল আনন্দে। আমার শাশুড়িমার ইচ্ছেটা পূরণ করতে পারাতে আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার শাশুড়িমা যে আমার জন্য মেট্রো রেলে উঠতে পারলো, দেখতে পারলো, ওনার মুখে কিন্তু কোনো হাসি বা ওনার মধ্যে কোনো আনন্দ আমি দেখতে পেলাম না। কি বলতো, কারোর জন্য কিছু একটা করলে সে যদি আনন্দ পায়, সেটা প্রকাশ করে, সেটা না যে করে তার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা দেখলাম না। দেখো, আমি কিন্তু সেদে ওনার সঙ্গে
মানে আনন্দ করছি, ওনাকে ভালো লাগানোর চেষ্টা করছি, কিন্তু জানি না উনি যেন কেমন একটা। কিছু মানুষজন আছে না, ও মানে নিজের ভালোটা খুব মানুষের কাছে প্রকাশ করতে পছন্দ করে, অন্যের ভালোটা কিন্তু সহসা মানে বলে না আর কি, বা প্রকাশও করে না। সেরকমই আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো একটু এই টাইপেরই। যাই হোক, বাদ দাও, আমি যে ইচ্ছেটা ওনার পূরণ করতে পেরেছি, আমার ভালো লাগছে, এটাই অনেক, তাই না বন্ধুরা? নিচে নামার সময় আমি আবার মিষ্টির বাবাকে বললাম, যথারীতি তোমার মা তো ওপরে ওঠার সময় সিঁড়িতে ওঠেনি, নামার সময় অন্তত একটু ওনাকে চড়াও, কারণ ওনারও তো একটু ইচ্ছে হয় তাই না চড়তে। আমি কিন্তু বলে বলে মিষ্টির বাবাকে দিয়ে করালাম। মিষ্টির বাবা তো রেগে একেবারে মানে কি বলবো, প্রচুর রেগে গেছিলো। যাই হোক, তারপরেও আমার কথা মতো যে ওর মাকে হাত ধরে নামিয়েছে, যাই হোক এটা আমার ভালো লেগেছে। এসেছে যখন সব কিছুই উনি দেখা উচিত বা সব কিছুই উপভোগ করা উচিত, তাই না বলো? এই দেখো, আমরা দক্ষিণেশ্বর স্টেশনের কাছে চলে এসেছি। এবার আমরা এখান থেকে অটো ধরে সোজা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম যে আজকে অনেক অজানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, চলো তাহলে বন্ধুরা কিছু কথা শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি এত সুন্দরভাবে গ্রোথ হতে হতে হঠাৎ করে কেন ডাউন হয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাদের কাছে করেছিলে। সেই প্রশ্নের জবাবই আজকে দেব। আমরা যখন চ্যানেলটি খুলেছিলাম তখন কিন্তু লকডাউনের শেষ সময়, তখন কিন্তু আমরা সেইভাবে কিছুই বুঝতাম না, আর আমরা চ্যানেলটা কিন্তু কারো কাছে শুনে বুঝে সেইভাবে খুলিনি। আমরা দুজনে মিলেই কিন্তু চ্যানেলটি খুলেছিলাম, যতটুকু বুঝতাম সেইভাবেই আমরা চ্যানেলটি গ্রোথ করার চেষ্টা করতাম। প্রথম মিষ্টির বাবা ভিডিও করতে একদমই পছন্দ করতো না, তারপরে আস্তে আস্তে যখন ভিডিও করা শুরু করলো, ও কমেডিটা বেশি পছন্দ করতো, আর তাছাড়া কিছু পছন্দ করতো না। আর আমি যে ভিডিওই করতাম না কেন, একা বা ওর সাথে, পুরোটাই কিন্তু ওর মতামত অনুযায়ী ভিডিওগুলো করা হতো। আরও কিছু যে জানবো বুঝবো, তার জন্য কিন্তু মিষ্টির বাবা আমাকে সেইভাবে ফোন ধরতে দিত না, আর ফোন ধরা দেখলে ও অপছন্দ করতো। আর ব্লগ করা তো একদমই পছন্দ করতো না, কারণ তখন তো খুবই নতুন ছিলাম, কিছু বুঝতাম না। ব্লগ এডিট করতে, ভয়েস দিতে আমার প্রচুর সময় লাগতো, ওই জন্য হলো সময়টা নষ্ট হতো ফালতু, ওই জন্য ও পছন্দ করতো না। শুধু বলতো যে তুমি শর্ট করো, শর্ট করে শর্ট ছাড়ো, ব্লগ করতে হবে না। তারপরেও আমি যতটুকু ব্লগ শেয়ার করতাম তোমাদের সঙ্গে, মিষ্টি যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়তো তখন আমি এডিট করতাম, আর রাত্রে যখন ঘুমিয়ে পড়তো তখন আমি ভয়েস দিতাম, যেটা এখনও হয়। তারপরে এইভাবেই বাধা বিপত্তি ভালো মন্দ দিয়েই চলতে থাকলো। তারপরে নানান লোকের নানান রকম কথা, তারপরে যাই হোক ইত্যাদি ইত্যাদি, আজকে সব বলে ফেলছি। আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তোমরা তো আমাদের পরিবারেরই লোক, আস্তে আস্তে সব জানতে পারবে। ঠিক যথারীতি আমরা সেই সময় স্কুলে ভর্তি করিনি, সেই জন্য ওকে পড়ানো, ওর পেছনে পুরোটাই সময় দেওয়া ছাড়াও আমরা অনেকটাই সময় পেতাম, বা অন্যান্য কোনো কিছুতেও ইনভলভ করিনি। এরকম ধরনের কথা কিন্তু আমি আগেও একবার বলেছি। যথারীতি আজকে যারা নতুন তারা তো জানো না, ওই জন্য আমি তাদেরকে বলছি কথাগুলো, যারা শোনোনি বা জানো না। অনেক বাধা বিপত্তি পেরিয়েও কিন্তু মাঝে মাঝে ব্লগ দিতাম, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা শর্ট ভিডিও করতাম, আর মিষ্টি বাবা তাতে আমাকে ফুল সাপোর্ট করতো। আর সেই জন্য কিন্তু নিয়মিত শর্ট করা হতো বলে আমাদের চ্যানেলটি ভালোই গ্রোথ হচ্ছিল। তখন যথারীতি আমাদের একটাই ফোন ছিল, ওই জন্য মিষ্টির বাবারও ফোনটা নেওয়ার খুবই প্রয়োজন হতো, ও চাইতো, আবার আমার প্রয়োজন হতো, আমি চাইতাম, এই করে একটু কাড়াকাড়ির মতো হতো সত্যি কথা বলতে কি। আবার মিষ্টিও একটু মাঝে মাঝে কার্টুন দেখতো, মানে একটা ফোনের ওপরে প্রচুর প্রেশার পড়ে যেত। এইভাবে চলতে চলতে মিষ্টিকে স্কুলে ভর্তি করা হলো, তারপরে সব কিছুর মধ্যে যখন আস্তে আস্তে ইনভলভ করানো হলো, তখন থেকে কিন্তু আমার ব্লগ তো দূরের কথা, শর্ট ভিডিও করা কিন্তু আস্তে আস্তে কমে আসলো। আর সত্যি কথা বলতে কি, ইউটিউবটা প্রথম থেকে আমাকে খুব কষ্ট করে করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি মানে পেরিয়ে, এখনও কিন্তু তাই করতে হয়, হয়তো আগের মতো অতটা না, কিন্তু এখনও কিন্তু করতে হয়। তার জন্য অনেক রাগে কষ্টে অনেক সময় আমি মানে ভিডিও করতাম না, তারপরে শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, আর মিষ্টির পেছনে এত সময় দিতে হয় তো তারপর আর ইচ্ছে করতো না। তারপরে মিষ্টির বাবা আমাকে বলতে শুরু করলো, আমারও যদি একটা ফোন থাকতো আমি একটি চ্যানেল খুলতাম। তারপরে এইভাবে বলার পরে আমি মিষ্টির বাবাকে সাহায্য করলাম একটা ফোন কেনার জন্য, ওর কিছু টাকা দিয়ে, আমার কিছু টাকা দিয়ে হলো ইনভেস্ট করে, তারপর হচ্ছে কিছু টাকা মানে ইএমআই করে ফোনটা কেনা হয়েছিল। যেই ওর ফোনটা কেনা হয়ে গেল, তখন পুরোপুরিভাবেই আমার চ্যানেলের মানে আমাদের ফার্স্ট চ্যানেলের প্রতি সাপোর্ট করা পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেল। আমাদের যে সেকেন্ড চ্যানেল সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে যে আমি আর আমার বাবা কিন্তু পুজো দেওয়ার জন্য ঢুকেছিলাম, আর কেউ ঢোকেনি মন্দিরের ভেতরে। তারপরে আমরা কিছুটা পুজো করে শিব মন্দিরের এদিকে পুজো দেওয়ার আগে এসছিলাম আমি জোয়ারের জল নেওয়ার জন্য। ভেবেছিলাম জোয়ারের জল দিয়ে শিবের মাথায় ঢালবো, কিন্তু ওরা কিন্তু জল নিয়ে ঢুকতে দেয় না।
সেই জন্য এই জল আমার আর শিবের মাথায় ঢালা হয়নি। আমরা যেটুকু ফুল ওখান থেকে যা যা নিয়ে গেছিলাম সেগুলোই ঠাকুরকে দেওয়া হয়েছে। বাড়ি থেকে যথারীতি কিছু নিয়ে যায়নি, সেই জন্য ওখান থেকে একটা ড্রাম কিনে নিয়েছিলাম। ড্রাম কিনে তারপরে এক ডুবে জল তুলে সেই জল দিয়ে পুজো দেবো বলে আমি ডুব দিচ্ছিলাম। যতবারই ডুব দিচ্ছিলাম ততবারই ভেসে ভেসে উঠছিলাম, কারণ ড্রামটা তো হালকা জিনিস, ওই জন্য এক ডুবে জল ভর্তি করা যাচ্ছিল না। তোমাদের সঙ্গে এত গল্প করলাম, কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়ার মেন কারণটা কিন্তু তোমাদের সঙ্গে বলা হয়নি। কারণটি হলো, আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম অনেক দিন আগে যে জোয়ারের জলে এক ডুবে জল তুলে শিবের মাথায় জল ঢেলে পুজো দেওয়া। সেই জন্যই আমি বারবার চেষ্টা করছিলাম যে এক ডুবে জল তুলে সেই জলটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো, কিন্তু ডুব দেবো কি, আমি তো যতবার ডুব দিতে যাচ্ছি ততবার ভেসে ভেসে উঠছিলাম। তোমরা আরেকটি জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি কিন্তু প্রচুর স্নান করছিলাম। আসলে কি বলো তো, অনেক বছর হয়েছে আমাদের পাশে পুকুর আছে, সেই পুকুরেও স্নান করা হয় না। এবার সেই জন্য যথারীতি অনেক বছর পরে একটু জলে নেমেছি, একটু ভালো করে স্নান না করলে হয় বলো তো বন্ধুরা? তাই খুব ভালো করে স্নান করছিলাম। যাই হোক, একবার ডুব দিয়ে আর জল তুলতে পারলাম না, বারবার করে ডুব দিয়ে এক ড্রাম জল নিয়ে আমি চললাম এবার শিবের মাথায় ঢালতে। কিন্তু দুঃখের বিষয়, শিবের মাথায় কিন্তু আমি জলটি ঢালতে পারিনি। ওখান থেকে বারণ করেছে এই জল ঢালা যাবে না। হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, তারপরে তো মিষ্টির বাবার ফোন নিয়েই বেশি ব্যস্ত হয়ে গেল, সেকেন্ড চ্যানেলটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেল। কখনো আমাকে নিয়েও ভিডিও করতো, কখনো ও বেশিরভাগ ক্ষেত্রে একাই ভিডিও করতো। যাই হোক, এইভাবে ও আমাদের সেকেন্ড চ্যানেলটা ভীষণ ভালোভাবে গ্রোথ হতে শুরু করলো, আর আমাদের ফার্স্ট চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হতে শুরু করলো। যখন ডাউন হতে শুরু করলো তখন না আমার ভীষণ কষ্ট হতো, আর একটুখানি কেমন যেন ডিপ্রেশনেও চলে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল। আসলে খুব কষ্ট করে চ্যানেলটি দাঁড় করিয়েছিলাম, তো যেটুকুই করেছিলাম খুব কষ্ট করে দাঁড় করিয়েছিলাম, মানে সবার সাপোর্ট ছাড়া, মানে অনেক কিছু প্রবলেম হয়েছিল। যাই হোক, আগেও বললাম আমি এইসব কথা পরে। তারপরে ভেবে দেখলাম যে না থাক, সেকেন্ড চ্যানেলটা যখন এগোচ্ছে এগোক, আর আমি তো মিষ্টিকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, আমার এদিকটা সেইভাবে আমি সময় দিতে পারছি না। ওই চ্যানেলটা যদি এগোয় তাহলে পরে এই চ্যানেলটাও এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যেটা আগেও বললাম। হঠাৎ করে আমাদের একটা বিশাল বড় বাজে ঘটনা ঘটে গেল। সেটা হলো মিষ্টির বাবার ফোনটা হারিয়ে গেল। মানে আমাদের 3 বার আমাদের 10 মিলিয়ন হয়ে গেছিল। এবার যথারীতি যে সিস্টেমগুলো আছে সেগুলো ফুলফিল করার পরেই কিন্তু কমপ্লিট হয়। এবার সেইটা মানে করতে গেছিলো মিষ্টির বাবা অনেকবার, অত ভালো করে আমরা বুঝি না, কিন্তু তারপরেও অনেকবার চেষ্টা করেছিল। যাই হোক, কোনো না কোনো কারণবশত কিন্তু মনিটাইজ অন করতে পারেনি। ফোনটা হারিয়ে গেল, মানে পুরো মাথায় বাজ ভেঙে পড়লো। এমনি তো মনিটাইজ অন করতে পারছিলাম না, এত দূর এগিয়ে যাওয়ার পরেও তার মধ্যে আবার ওই অবস্থা। আমাদের কাছে অত সামর্থ্য নেই যে যখন তখন আমরা একটা ফোন কিনে নিতে পারি। মিষ্টির বাবা পুরোপুরিভাবে একদম ভেঙে পড়েছিল। তারপর 1 সপ্তাহ যেতে পারলো না, আমাদের গরুটা মারা গেল। মানে একের পর এক ধাক্কা। তারপর আমি অসুস্থ হয়ে পড়লাম, মিষ্টি অসুস্থ হয়ে পড়লো, মিষ্টির বাবাও অসুস্থ হয়ে পড়লো। মানে দুটো চ্যানেলই একেবারে ডাউনের দিকে। আর আমি কি বলতো, যখন ভিডিও করতাম তখন করেই যেতাম, মানে সব কিছু সামলে। আর যখন করতাম না, একদমই করতাম না। এটার কারণেও কিন্তু আমাদের চ্যানেলের উপরে প্রভাব পড়তো। আর ওই সময়টা তো দুজনেরই মন একদমই খারাপ ছিল, সেই জন্য একদম পুরোপুরিভাবে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। হয়তো অনেকে বলবে যে তোমরা তো ভিডিও ছাড়তে, হ্যাঁ ভিডিওটা তারপরেও আমরা কিভাবে ছাড়তাম, মানে কিছু কিছু ভিডিও হয়তো মানে কারেন্ট ছাড়তাম, আর কিছু কিছু ভিডিও কিন্তু কারেন্ট থাকতো না, কিন্তু তবু আমরা ছাড়তাম। কিন্তু যারা জানো না তারা হয়তো ভাবতে যে ওরাও হয়তো কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। আমরা কিভাবে ছাড়তাম, যারা ইউটিউব নিয়ে কাজ করো তারা জানো কিভাবে ছাড়তাম, সেটা আমি আর বললাম না। পরে এক সময় তোমাদেরকে বলবো এবং জিনিসটা শিখিয়েও দেব। জোয়ারের জল তোলার পরেও আমি বাবাকে বলছি, ধুত এটা জোয়ারের জল না। এবার বাবা রেগে গিয়ে বলছে, তোর যখন মনে অত খুঁতখুত হচ্ছে তুই জলটা ফেলে দে, আবার স্নান কর, স্নান করে জল তোল। তা আমি কিন্তু পরে আবার স্নান করেছিলাম, তোমরা দেখো বন্ধুরা। আমি স্নান করার আগে মিষ্টিকে একটু স্নান করিয়ে নিয়েছিলাম, কারণ ওই সময়টা খুব গরম ছিল। মিষ্টিকে স্নান করিয়েই নিয়ে গেছিলাম, কিন্তু ওর যথারীতি অস্বস্তি বোধ লাগছিল, ও স্নান করবে বলে খুব লাফালাফি করছিল, তাই ওকেও আমি একটু স্নান করিয়ে নিলাম। আর ফার্স্ট টাইম কিন্তু মিষ্টি মানে গঙ্গার জলে স্নান করলো, পুকুরেও কখনো করেনি। আগে যে আমি স্নান করেছিলাম আমি কিন্তু সেই কাপড় কিন্তু চেঞ্জ করিনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেই কাপড়টা চুল সব আমার গায়েই শুকিয়েছিল। তারপরে আবারও আমি স্নান করে জল তুলেছিলাম। পরের বার জল তোলার পরে আমার ভীষণ শান্তি হচ্ছিল। তখন কিন্তু পুরো ফুল জোয়ার ছিল।
আমার এত ভালোভাবে স্নান করা দেখে আমার শাশুড়ি মা, আমার মা বলছে, ইস যদি কাপড় নিয়ে আসতাম তাহলে আমরাও একটু স্নান করতে পারতাম। হ্যাঁ, তারপর তোমাদের যেটা বলছিলাম, আমাদের ফার্স্ট চ্যানেলে আর সেকেন্ড চ্যানেলে ভিডিও করা পুরোপুরিভাবে কিন্তু 6 মাস মতো বন্ধ ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে তারপরে কিন্তু আমাদের ফার্স্ট চ্যানেল আর সেকেন্ড চ্যানেল 6 মাসের মতো একদম বন্ধ ছিল, কোনো ভিডিও করা হচ্ছিল না। আর মিষ্টির বাবার এত মন খারাপ দেখে আমার খুব কষ্ট লাগছিল। তখন ভেবে দেখলাম যে না, আমি কিছু দিই আর মিষ্টির বাবা কিছু দিক, তারপরে আমরা ইএমআই করে কিন্তু আমাদের এই ফোনটা কেনা হয়েছিল, যে ফোনটাতে আমি এডিট করেছি বা এখন ভয়েস দিচ্ছি। এই ফোনটা কিনে দেওয়ার পরে কিন্তু মিষ্টির বাবা মানে এত খুশি হয়েছে সে বলে বোঝানোর মতো না। স্নান করে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, আবার মিষ্টির বাবা আমি দুজনে মিলে আমাদের ফার্স্ট চ্যানেল সেকেন্ড চ্যানেলে ভিডিও করা শুরু করলাম, সব দিক ঠিক রেখে, বিশেষ করে মিষ্টির দিকটা। এইভাবেই চলতে থাকলো। থাকতে থাকতে হঠাৎ করে একদিন মিষ্টির বাবা বলছে, আমার না আর ভালো লাগছে না ভিডিও করতে। আমি বললাম কেন? বলছে এত কষ্ট করে এত গ্রোথ করলাম, সাবস্ক্রাইবার অনেক, কিন্তু দেখো ভিউজ নেই, ভিউজ কমে গেছে। আমি বলছি এটা তো হওয়াটাই স্বাভাবিক, বলো তোমার ফোনটা হারিয়ে গেল, ভিডিও করা বন্ধ করে দিলে, এরকমই তো হবে বলো। যে কোনো ক্ষেত্রে, আগেও মানে একটা ব্লগে আমি তোমাদের বলেছি যে সব ক্ষেত্রে জীবনে এগোতে গেলে কিন্তু পরিশ্রম করতে হয়, নিয়মিত নিয়ম মানতে হয়, সব কিছু মেনটেনেন্স করতে হয়, না করলে কিন্তু জীবনে কোনো কিছুই ভালোভাবে পাওয়া যায় না এবং সাকসেসও হওয়া যায় না। আবারও মিষ্টির বাবার মন ভেঙে গেল, ও আবারও ভিডিও করা বন্ধ করে দিল, মানে একদমই ভিডিও করতোই না। ও ইচ্ছা হলো করতো, ইচ্ছা হলে করতো না। আমি এত বকাবকি করতাম, কি গো ভিডিও করো, ও বলতো ধুত ভাল লাগছে না আমার ভিডিও করতে। এবার ওর মানে মন মরা দেখে না আমিও মানে কেমন একটা যেন হয়ে গেছিলাম, আমিও ঠিকমতো ভিডিও করতাম না। মিষ্টির বাবাকে অনেক বলে বলে বুঝিয়ে তারপরে এখন এই রিসেন্ট 2 মাস মতো হলো মিষ্টির বাবা ঠিকঠাক মতো আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করছে। যখন সময় পাচ্ছি আমরা দুজনে মিলেও করছি, আর বেশিরভাগ ক্ষেত্রে ওরই করা পড়ছে, কারণ আমার অতটা সময় হয়ে ওঠে না। আর যদিও সময় পাই, ফার্স্ট চ্যানেলটা পুরোটাই আমাকে দেখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, ওই জন্য ফার্স্ট চ্যানেলটাতে একটুখানি আমি সময় দিই। এখন তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে এখন মোটামুটি আমরা ফার্স্ট চ্যানেল সেকেন্ড চ্যানেল দুটোই চেষ্টা করছি যথারীতি ঠিকমতো ভিডিও দেওয়া, ব্লগ বলো শর্ট বলো সব কিছু দেওয়ার চেষ্টা করছি। জানি না আগের মতো জায়গায় আবার ফিরে যেতে পারবো কি না। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে অবশ্যই আবার আগের মতো জায়গায় ফিরে যেতে পারবো, বা তার থেকেও ভালো জায়গায় ফিরে যেতে পারবো। আর আমাদের কিন্তু খুব প্রয়োজন সেই জায়গাটায় ফিরে যাওয়ার। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে মিষ্টির জন্য বিশেষ করে আমাদের অনেক টাকার দরকার। আমাদের সঙ্গে গল্প করতে করতে তো তোমরা দেখতেই পেলে যে আমরা চলে এসেছি কিন্তু সোজা আদ্যাপীঠে। এবার আমরা এখানে ভোগ খাবো বলে দক্ষিণেশ্বরে যাব, আর আদ্যাপীঠের ভোগ খাবো না তাই বললে কি হয়? ওখানের ভোগ না খেলে যেন শান্তিই হয় না। সবাই মিলে মোটামুটি আমরা বসে পড়লাম এবং ভোগ দেওয়া শুরু হয়ে গেল। আর প্রচুর আইটেম এখন ওখানে দেয় এবং প্রত্যেকটা আইটেম খেয়ে যেন পেট একেবারে কি বলবো নারুগোপালের মতন হয়ে গেছিল, মানে মনে হচ্ছিল বাইরে গিয়ে আর কিচ্ছু খেতে হবে না। আর সত্যিই তাই, আমরা কিন্তু বাইরে থেকে আর কিছুই খাইনি, সোজা কিন্তু ওখানের খাবার খেয়েই বাড়ি চলে এসেছিলাম। নৈহাটি মন্দিরে যেমন পুজো দিতে গেছিলাম ওটাও আমি স্বপ্নেই দেখেছিলাম, তারপরে মিষ্টির বাবাকে অনেক দিন ধরে বলার পর মিষ্টির বাবা নিয়ে গেছিল। তেমনি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরেও কিন্তু স্বপ্ন দেখার অনেক দিন বলার পর কিন্তু মিষ্টির বাবা আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে গেছিল। আমি যদি কোনো তীর্থস্থানে গিয়ে পুজো দেওয়ার কথা মনে মনে ভাবি, আর যতক্ষণ না পর্যন্ত সেই তীর্থস্থানে গিয়ে পুজো না দেব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে স্বপ্নে দেখা দেয়। আর আমার মতন এরকম কার কার হয় অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কখনো কখনো তো এমনও হয়েছে যে কোনো তীর্থস্থানে আমি যাইনি সেসব জায়গায়, কিন্তু আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেখানে গিয়ে আমি পুজো দিয়েছি, সেখানে গেছি, ততদিন পর্যন্ত আমাকে কিন্তু স্বপ্নে দেখা দিয়েছে। যেমন এই যে দক্ষিণেশ্বর নৈহাটিতে গেলাম, যে আমি দক্ষিণেশ্বরে আগে অনেকবার গেছি, কিন্তু এই কদিন আগে আমাকে এরকম স্বপ্নে স্বপ্ন দেখলাম বলেই কিন্তু আমি ওখানে গেলাম। আর নৈহাটিতে কিন্তু আমি কখনোই যাইনি, নৈহাটিতে ফার্স্ট টাইমই আমি গেছি এবারে। আমরা ভোগের প্রসাদ খেয়ে এসে এখানে বসেছিলাম, আর তোমরা দেখতে পেলে যে মিষ্টি অচেনা কিছু মানুষদের সঙ্গে খুব গল্প করছিল, মজা করছিল। আসলে ওর তো চেনা পরিচয় কারোরই লাগে না, সবাই ওর আপন। যথারীতি ওদের সঙ্গে অনেকক্ষণ মজা করছিল, গল্প করছিল, তারপরে হচ্ছে ছবি টবি তুলছিল। তারপরে ওখান থেকে সোজা আমরা এখানে এসে একটুখানি বসেছিলাম। এই দেখো বাবা আর মিষ্টি বসে আছে, দুজনকে গল্প করছে। আমরা আদ্যাপীঠ থেকে সোজা রওনা দিয়েছিলাম DN 44 ধরে বাড়িতে আসবো বলে। এই দেখো আমরা বাসে উঠে কিন্তু বসে
বসেও পড়েছি, এবার শুধু ছাড়ার অপেক্ষা। খুব ইচ্ছে ছিল বেলুড় মঠে যাওয়ার, কিন্তু বাবা একদমই রাজি হলো না। বাবা বলছে রাত হয়ে যাবে বাড়ি যেতে, আজকে যেতে হবে না, অন্য একদিন যাস। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কষ্টও হচ্ছিল, আমি এমনকি কান্নাও করে দিয়েছিলাম। কিন্তু যখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম তখন আমি মনে মনে ভাবলাম গুরুজনরা যেটা বলে ভালোর জন্যই বলে, কেননা আমাদের বাড়ি যেতে তখন সন্ধ্যা হয়ে গেছিলো, তাহলে বেলুড় মঠে গেলে আমাদের রাত হয়ে যেত। তো যেটা হয় ভালোর জন্যই হয়, তাই না বলো বন্ধুরা? আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল। যারা ফার্স্ট টু লাস্ট অবধি দেখলে ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরিবারে যারা আজকে প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই দেখো বাস ছেড়েও দিয়েছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই মিষ্টি দেখেছো, ওর কোনো শরীরে কষ্ট নেই, ওর এনার্জি একেবারে ফুল। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি, প্রচুর ক্লান্ত। এবার হচ্ছে সবাই ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু শুয়ে পড়বো, রাত্রে আর কিচ্ছু খাবো না। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, বাই।